চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের সঙ্গে আলাপচারিতায় প্রতীতি ঘোষ। তোমাকে স্বাগত আমাদের আকাশবাণী মৈত্রী সংবাদের দৃষ্টিকোণ অনুষ্ঠানে। তোমাকে প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, এই যে দীর্ঘদিন আমরা অন্যরকম কাজ করলাম, তো আমাদের তো সাংঘাতিক একটা জীবন বোধের পরিবর্তন হলো নিশ্চয়ই। হ্যাঁ, আসলে এরকম একটা অভিজ্ঞতা যে কোনোদিন হবে সেটাই আমাদের কল্পনায় ছিল না। হয়তো আমরা জানি ইতিহাসে প্লেগ হয়েছে, প্লেগের সময় অনেক কিছু বন্ধ হয়ে গেছে, স্প্যানিশ ফ্লু, এগুলো এখন জানতে পারছি, কিন্তু স্বাভাবিক জীবনযাপন ছিল যখন, তখন তো কেউ কল্পনাও করতে পারেনি যে এরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবো। আর এই যে কতদিন দেখা হয় না তোর সঙ্গে, বল, এইটা মানে মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে যে দেখা হচ্ছে না, ফোনে ফোনে কথা হচ্ছে মাঝে মাঝে। একটা সময় অনেক বন্ধুর ফোনও পাচ্ছি না, ফোন করে কি বলবো, একই কথা, মানে সামনে দেখা হওয়ার একটা অন্য অনুভূতি, সেইটা আস্তে আস্তে কিরম যেন গুলিয়ে গেল, হারিয়ে গেল। মানে এরম যে ছিল সেটা এখন ভাবতেই কিরম লাগে, সেটা মনে হচ্ছে যেন একটা সুখ স্মৃতি যেটা ছিল। তুমি এমন একটা জীবনের সঙ্গে যুক্ত, ফিল্ম সেটা একটা বিরাট জগৎ, সেই জগৎটা শিল্পর জগৎ, একজন শিল্পীর জগৎ। ইতিহাসের বহু ক্ষেত্রে শুধু শিল্পটাই রয়ে গেছে, এবং অদ্ভুত সময়গুলো, সে যুদ্ধের সময় বলো বা এরকম প্যান্ডেমিকের সময়তেই বলো, শিল্পটা রয়ে যায়, কিন্তু সেই সময় শিল্পীর ভয়ানক একটা যন্ত্রণা তৈরি হয়ে যায়। হ্যাঁ, ভয়ানক যন্ত্রণা থেকে শিল্পে প্রকাশ পায় তার অভিব্যক্তি, এবং সেটাই স্বাভাবিক। পৃথিবীর শ্রেষ্ঠ, যেটা তুই বললি, যে চিত্রকলাই হোক, কবিতাই হোক, সঙ্গীতই হোক বা চলচ্চিত্রই হোক, তার মধ্যে সময়ের ছাপটা রয়ে গেছে। আসলে এই যুদ্ধ বা মহামারী এইগুলো তো একটা বিশাল সময়ের প্রেক্ষিতে কিছুই নয়, ঘটনা। মানব সভ্যতার ইতিহাসে অসংখ্য ঘটনা ঘটেছে, সময়টাই হচ্ছে আসল। আসলে যেটা মনে হয় বারবারই, বর্তমান বলে কিছু নেই। এই যে আমি তোর সঙ্গে কথা বলছি, এটা কিন্তু অতীত হয়ে গেল মুহূর্তের মধ্যে। মানে বর্তমান হচ্ছে অতীত এবং ভবিষ্যতের মাঝে একটা পল। ফলে আমরা সবসময় অতীত থেকে বিভিন্ন স্মৃতি খুঁজে বার করি, এবং সেই স্মৃতির মধ্যে অনেক সুখদ স্মৃতি থাকে, আবার অনেক এরকম ভয়াবহ স্মৃতি থাকে। আমি বলবো যে প্রতি মুহূর্তে খবর নিই, তাহলে অসম্ভব ভয়ঙ্কর অমানবিক ঘটনা ঘটছে সমস্ত পৃথিবী জুড়ে। তার সঙ্গে প্যান্ডেমিকের কোনো সম্পর্ক নেই, সেটা হচ্ছে মানুষের নেগেটিভ দিক। সেই নেগেটিভ দিক কিন্তু অনবরত আমাদের পীড়িত করে, আমরাও তার ভিকটিম হই। আমাদের মধ্যে যে নেগেটিভিটি রয়েছে সেটা বেরিয়ে পড়ে। এই সময় মানুষের বডি মুভমেন্ট পাল্টে গেছে। হয়তো একজন পরিচিত লোক আগে দেখা হলে কত কথা বলতো, এখন এই ঠিক আছেন তো, শরীর স্বাস্থ্য ভালো আছেন তো, মানে কোন রকম অ্যাভয়েড করে চলে যায়। আমার মনে হয় যে পরাবাস্তব একটা অবস্থা, মানে চারিদিকে যেন দালির পেইন্টিং। মানুষ মানুষকে ভয় পাচ্ছে, ঘৃণা করছে, আতঙ্কে আতঙ্কে। মৃত্যু এমন একটা জিনিস, জরা এমন একটা জিনিস, যেটা মানুষকে সবসময় শঙ্কিত রাখে। আতঙ্ক হচ্ছে একটা গ্রামে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছে, তাদের ঢুকতে দিচ্ছে না। আর আরেকটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে এর যে একটা বিশাল বিপুল প্রচার হয়েছে। কিছুদিন আগে গেছিলাম মেদিনীপুরের সমুদ্রের ধারে, একটা গ্রামের মধ্যে গেছি, সেখানে ওরা কিছু জানেই না, ওটা অদৃশ্য শত্রু করে বেড়াচ্ছে। স্প্যানিশ ফ্লু তো এত বহুল প্রচার পায়নি, কমিউনিকেশন এটাকে ছড়িয়ে দিয়েছে। পজিটিভ জায়গাটা শেখাতে হবে, যাদের সে ক্ষমতাটুকু রয়েছে। এত এত খরচ মহাকাশের জন্য করা হয়, সবকিছুর জন্য করা হয়, ল্যাবরেটরিতে ভ্যাকসিন বা অন্যান্য জরুরি অনেক কিছু, তার পেছনে সব অত খরচ করি না আমরা সারা পৃথিবীতেই মনে হয়। ওই আর বিপদে পড়লে তখন হয়। আমাদের ছোটবেলা থেকে যেরকম, যেটা তোরা দেখিসনি, স্মল পক্স একটা সাংঘাতিক মহামারী আকার ধারণ করতো। মানে আমাদের জন্মানোর পরেই স্মল পক্স এর টিকা দিয়ে দেওয়া হতো। হ্যাঁ, আর সেই দাগ চিরকাল থেকে যায়। তা আমার মায়ের কি মনে হয়েছিল, ভীষণ সুপুত্র মিষ্টি ছেলে, ওই জন্য ঠাইয়ে পায়ে দিই, হাতে যাতে দাগ দেখা না যায়। আমাদেরই আমরা বুঝতে পারছি যে আমার ছবি আটকে গেছে, এরকম বহু লোকের ছবি আটকে গেছে। আমার ইনকমপ্লিট শুটিং করতে পারছিলাম, আমি প্রডিউসারের কাছে সেই অর্থ নেই। সব দিক থেকে আমরা যে ক্রাইসিস রয়েছি, আমাদের থেকে আরো 100 গুণের বেশি ক্রাইসিসে রয়েছে ভারতবর্ষের সাধারণ গরিব মানুষ। তাদের তো দারিদ্র্যের যে অবস্থা, তারা সেটাকে মেনে নিয়েছে। তার উপরে যদি আবার এই প্যান্ডেমিকের খাড়া চাপে,
তাদের যে কি অবস্থা ভাবা যায় না। সিস্টার নিবেদিতা কিভাবে কাজ করেছিলেন রাস্তায় নেমে, বিবেকানন্দ কিভাবে কাজ করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ম্যানেজ করেছিলেন আশ্রমিকদের। তা এইগুলো খুব ইন্সপিরেশন দেয়, খুব মানে ভীষণ অনুপ্রেরণা দেওয়ার মতো। যে যারা অত্যাচারী, যারা এক ধরনের নিষ্ঠুর মানুষ, তারা যে ধরনের নিষ্ঠুরতা করেছে সেই সময়, এখনো সেই নিষ্ঠুরতা আমরা দেখলাম। ফলে মানুষের চরিত্র বদলায়নি, মানবিকতাটা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম একটা সময় এই অতিমারি মানব সমাজের জন্য খুবই খারাপ ব্যাপার বলে আমার মনে হয়। যে রবীন্দ্রনাথের শহর মানে এবং যে রবীন্দ্রনাথ রাস্তায় নেমে প্লেগ রোগী সামলালেন এবং বাড়িতে হাসপাতাল খুললেন, সেই শহরে আজও মানে ব্রিটিশরা গ্রামকে গ্রাম পুড়িয়ে দিয়েছিল, আজও সেই জিনিস ঘটছে, কিন্তু আমরা মানুষদের ঢুকতেই দিচ্ছি না বাড়িতে। সেই তো এটা আমরা দেখেছি তো, এই যে খুব সুন্দর করে বাঙালিরা নাম দিয়েছে পরিযায়ী শ্রমিক, পরিযায়ী পাখির মতো। কিন্তু এই যে এদের তারা যে রাস্তায় যে তাদের দশা চিন্তার বাইরে। ধর এই শিশু বোতল, এই পুরনো কাগজ বিক্রিওয়ালা, তারা আর আসে না, বা আসলেও তারা ভয় পায় ঢুকতে। এরকম বহু লোকের মানে পেশা, আমি বলছি যে এই নিম্নবর্গীয় বা ওই শ্রেণী থেকে সে বঞ্চিত, সে অন্য কিছু করছে, কি করছে আমরা সবসময় জানি না। তারা হয়তো ভুগছে, তারাও কিন্তু সাফার করছে সাংঘাতিক। আর শুটিং অনেকেই করছেন, আরম্ভ করেছেন মানে স্বাস্থ্যবিধি মেনে। আমাকে একদিন সৌমিত্র চ্যাটার্জি ওই প্যান্ডেমিকের মধ্যেই একদিন ফোনে অনেকক্ষণ কথা হলো, বললো গৌতম বলো না আমাকে আর ছবির শুটিং শেষ করতে হচ্ছে। তা আমি পার্কে গিয়ে বসে আছি, তা আমার হাতটা একটু লেগেছে বেঞ্চে, সঙ্গে সঙ্গে একজন ছুটে এলো, হাতের মধ্যে স্প্রে করে দিল। আচ্ছা, এইভাবে শুটিং করা যায়? মানে এই শুটিংটা হচ্ছে একটা ভীষণ একটা মানে ভালো ছবি যারা আমরা চিন্তা ভাবনা করার চেষ্টা করি, এটা একটা ভীষণ ক্রিয়েটিভ জায়গা প্রত্যেকের জন্য, পরিচালক, ক্যামেরাম্যান, অভিনেতা অভিনেত্রী, এবং ভীষণ ফিজিক্যাল। মানে একজন ট্রলি ম্যানকে আমি টক করে পিঠে একটা হাতের চাপড় দিয়ে বললে ও তখন ক্যামেরাটা মুভ করতে আরম্ভ করে। মানে এটা এত পুরোটা ইন্টিমেট, ফিজিক্যাল, মানে একসাথে অত লোক মিলে কাজ করা, সেটা তো স্বাস্থ্যবিধি মেনে খুব ডিফিকাল্ট করা। মানে হচ্ছে মানে বিজ্ঞাপনের ছবি অনেক বেশি হচ্ছে, তার কারণ মানুষকে বিজ্ঞাপন দিয়ে জিনিস কেনাতে হবে, কিন্তু খুব বেশি ক্রিয়েটিভ কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। এই যে যারা বিশাল সংখ্যক মানুষকে, তো কাস্ট রিডেন সোসাইটি, তো একটা কাজ তো অচ্ছুত, এদের আনটাচেবল, কিন্তু পরে একটা মারাঠি ওয়ার্ড সেটাকে রিপ্লেস করে নিল, দলিত। সোশ্যাল ডিস্টেন্সিং তো একটা ওয়ার্ড, একটা শব্দ চলে এলো ফিজিক্যাল ডিস্টেন্সিং এর জায়গায়। এটা খুব মুশকিল, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে এত বৈষম্য, সেখানে সবকিছু ঠিকঠাক করে মেনটেন করা খুব কঠিন। মনে আছে সুনামির পর গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। উনি তখন আমাদের গভর্নর, ওনার বাড়িতে মানে গভর্নর হাউসে চা খেতে গেছি, খুব স্বাভাবিকভাবে সুনামির কথা উঠে এসছে। একটা গোপালকৃষ্ণ গান্ধী একটা অসাধারণ কথা বলেছিল, আচ্ছা গৌতম, আমরা সবসময় ভুলে যাই আমাদের তো যে মন আছে, প্রকৃতিরও একটা মন আছে না, কথাটা? হ্যাঁ, এই থেকে আমরা শিখতে পারি যদি আমরা কি করে প্রকৃতিকে ধ্বংস না করে। ডেভেলপমেন্ট তো ট্রাইবালদের কাছে শেখা উচিত, ওরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করে, কিছুকে নষ্ট না করে উন্নয়ন করে, সেটা আমাদের আধুনিক মানুষের শেখা উচিত। আমি বলছি না যে বোমা ফেলে শহর ভেঙে দাও, তা নয়, একটু সচেতন মানুষ কি করে পরিবেশ বাঁচিয়ে উন্নয়ন করা যায়, মানে সভ্য হতে মাসুল দিতে লাগে। এক্স্যাক্টলি, মানে সেটাই কিন্তু প্রকৃত সভ্যতা। ভালোভাবে বাঁচবো এবং উন্নত চিন্তা নিয়ে বাঁচবো, যে চিন্তা আমাকে একটা অন্য স্তরে নিয়ে যাবে। পৃথিবী থেকে সব থেকে বড় হচ্ছে লাভ অ্যান্ড কম্প্যাশন, এর থেকে বড় বস্তু আর কিচ্ছু নেই। স্বপ্ন দেখতে হবে, আর স্বপ্নটা সব থেকে বড় আরেকটা জিনিস। স্বপ্ন দেখা, স্বপ্ন না দেখলে আমরা বেগবো কি করে, বাঁচবো কি করে? কল্পনার জগৎটা একটা অসাধারণ জগৎ। দীর্ঘ 9 মাস একটা বিরাট সময়, যেখানে অন্তত পক্ষে তুমি নিজের সঙ্গে থাকতে পারলে। হ্যাঁ, তোমার কাছে কি এমন কোন জিনিস এলো যা তুমি আগে কখনো করনি? আমি যে কাজ আগে করেছি অন্য পার্সপেক্টিভে সেটা এবার করেছি। আমি যে ছবিটা নিয়ে আমার শুটিং আটকে রয়েছে, তার চিত্রনাট্যটা আমি নতুন করে ওই পোর্শনটা রিভাইজ করলাম, কারণ এই ঘটনা একটা মানুষের পারসেপশন পাল্টে দেয়। আমি একটা নতুন বিষয় নিয়ে লিখছি, তার মধ্যে
সময়ের একটা স্মৃতি রয়েছে। সেই সময়ের স্মৃতির মধ্যে ভালো মন্দ সব কিছু মেলানো রয়েছে। বাড়িতে থাকতে থাকতে আমি এমন কতগুলো বই খুঁজে পেয়েছি যে বইটা আমি 20 বছর দেখিনি। এমন কিছু জিনিস যেটা মানে আমরা কোনোদিন খেয়াল করতাম না, সেটি আছে আমাদের কাছে, সেটা খুঁজে পাওয়া, এটা একটা অদ্ভুত ব্যাপার। আর এই যে শব্দ, আমার কাছে সব থেকে করুণ এবং আতঙ্ক লাগে এই সাইরেন। এত জোরে সাইরেন বাজানোর কি দরকার আছে? এত রাস্তায় ভিড় নেই যে ওই রকম ভাবে সাইরেন বাজাতে হবে। এটা একটা ভীতি সঞ্চারক। পুলিশের সাইরেন, সব সাইরেন যেন দ্বিগুণ জোরে বাজছে। এটা একটা খুব ইন্টারেস্টিং। আমার একটা ছবি সিকোয়েন্সের সাউন্ড ট্র্যাক হতে পারে। হ্যাঁ, যুদ্ধেও সাইরেন হয়, সাংঘাতিক। আর একটা ভীতি সৃষ্টি তৈরি হয়। যতটা সাইরেনের দরকার তার থেকে মানুষ বেশি বাজায়। আমি প্রথমবার যখন আমেরিকাতে গেছিলাম বহুদিন আগে, তখন জোরে আওয়াজ আলা পুলিশের গাড়ি আমাদের এখানে ছিল না। পুলিশ বলছে যে দেখো আমি আছি। ফলে অনেক কিছুই যেটা বললি যে এই সময় অনেক চিন্তা ভাবনা যেন বদলে গেছে। আবার নতুন করে আমি বললাম একটা কোনো লেখা যখন পড়েছি আগে, নতুন করে পড়ছি, এখন যখন পড়ছি তার অন্য কিছু মানে খুঁজে পাচ্ছি। মানে এখন যদি কেউ আবার নতুন করে কামুর প্লেগ পড়ে, সে মনে হবে আরে এই তো অনেক ঘটনা আমাদের সঙ্গে মিলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। মানে এই সময় মানে নর্মাল যে কাজ করি সেই কাজটা তো করতে পারছি না। ফলে সময়টাও যে অদ্ভুত ভাবে কেটে যাচ্ছে। আমি অদ্ভুত কতগুলো এক্সাম্পল দিই, সেগুলো মজার। চুলটা তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে কেন? তাড়াতাড়ি তো বাড়তো না চুল। এই কি কাণ্ড! এই নোখ এত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে কেন? কাটি অপরিষ্কার ব্যাপার। এগুলো কিছু না, এগুলো এক ধরনের ভ্রম। ওই টাইম সাইকেলের মধ্যে যেটা আমরা থাকি সেটা যখন করতে পারছি না, তখন এইসব ভ্রম হচ্ছে। এই রে, টাইম সাইকেলটা গুলিয়ে যাচ্ছে আমাদের। আমি হয়তো গোর্কি সদনে গেলাম, বা নন্দনে গেলাম, বা থিয়েটার হলে গেলাম, আইসিসি এর এক্সিবিশন দেখতে গেলাম, কত ঘটনার সঙ্গে আমরা জড়িত থাকি। দৈনন্দিন যে রুটিনটা সেটা একেবারে ঘেঁটে গেছে। আর এই কাহাতক করা যায় ওয়েবিনার, এই ওয়েবিনারের মাধ্যমে পরিচিত লোকের সঙ্গে মুখটা দেখছি, এটা আমার সহ্য হচ্ছে না। যেটা তোকে প্রথমেই বললি যে তোমার সঙ্গে কদিন দেখা হয় না, মানে সেগুলো খুব মানসিক চাপের সৃষ্টি করে। আমাদের নিজেদের মতন করে ভালো থাকাটা অনেক জরুরি, যাতে অনেক কাজ জরুরি, করা যায়। ভীষণ জরুরি। এবং আনন্দে থাকা, নিজের মধ্যে আনন্দকে না থাকলে এই যেগুলো আলোচনা করলাম সেগুলো আমাদের তাড়িয়ে মারবে। সেই আনন্দটা খুব গুরুত্বপূর্ণ এখনকার মানুষের জীবনে। তবে আমরা একটা বিরাট ইতিহাসের সাক্ষী হলাম, ভয়ঙ্কর। তবে এটা আমাদের জীবদ্দশায় দেখে গেলাম যে কি হতে পারে, এবং তার খানিকটা হয়তো রিফ্লেকশন, কিছু স্মৃতি হয়তো আমার নতুন ভাবনার ছবিতে আসবে বলেই মনে হয়। সেটাও একটা মানে সৃষ্টিশীল দিক থেকে এটা পাওনা। সেটা তো দলিল বটে। মানে 100 বছর পর তো মানুষ জানতে পারবে কি হচ্ছে, হ্যাঁ, যেরকম আমরা একদম। প্লেগ নিয়ে কথা বলছি। একদমই তাই।